ব্রেকিং নিউজ। ভারতে গ্রেপ্তার হয়েছেন শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি। ইতিমধ্যে সেখানে তাদের রিমান্ড প্রক্রিয়া শুরু হয়েছে এবং খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হতে পারে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, বিশ্লেষণ এবং নানা প্রশ্ন। দর্শক, হঠাৎ করে কেন ভারতের মাটিতে গ্রেপ্তার হলো হাদি হত্যার প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন? ব্রেকিং নিউজ। চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর প্রায় ৪,০০০ সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বহুদিন ধরে আলোচিত এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে। ব্রেকিং নিউজ। ভারতে গ্রেপ্তার হয়েছেন শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি। ইতিমধ্যে সেখানে তাদের রিমান্ড প্রক্রিয়া শুরু হয়েছে এবং খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হতে পারে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, বিশ্লেষণ এবং নানা প্রশ্ন। দর্শক, হঠাৎ করে কেন ভারতের মাটিতে গ্রেপ্তার হলো হাদি হত্যার প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন? আর কেনই বা এত দ্রুত তাদের বাংলাদেশে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো? এই প্রশ্নগুলো এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় জুমার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ চলাকালীন সময় ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার সমর্থকেরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু অবাক করার বিষয় হল, হত্যাকাণ্ডের প্রায় 3 মাস পরে যখন খবর আসে যে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে এই মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তখন সেই খবরকে ঘিরে প্রত্যাশিত উচ্ছ্বাস খুব একটা দেখা যায়নি। অনেকেই বলছেন, এতদিন ধরে যাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন হচ্ছিল তাদের গ্রেপ্তারের পর স্বাভাবিকভাবে আনন্দ বা স্বস্তির প্রতিক্রিয়া থাকার কথা ছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিক্রিয়াই বরং ঠান্ডা এবং নির্লিপ্ত। বিশ্লেষকদের মতে এর পেছনের রাজনৈতিক বাস্তবতাও কাজ করতে পারে, কারণ এই হত্যাকাণ্ডটি ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। যদি খুনিরা দীর্ঘদিন ধরা না পড়ত, তাহলে এই বিষয়টি নিয়ে আরও বড় ধরনের রাজনৈতিক আন্দোলন গড়ে উঠতে পারত। কিন্তু হঠাৎ করেই তাদের গ্রেপ্তার হওয়ার ফলে সেই উত্তাপ অনেকটাই কমে গেছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই গ্রেপ্তারের পেছনে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সম্প্রতি সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ফয়সাল এবং আলমগীরকে আটক করে। এই ঘটনা দুই দেশের নিরাপত্তা সহযোগিতার একটি বড় উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে। তবে অনেক বিশ্লেষক বলছেন, এই ঘটনার পেছনে শুধু আইনগত বিষয় নয়, রাজনৈতিক কৌশলও থাকতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে হাদি হত্যাকাণ্ডটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ইস্যুটি দীর্ঘদিন অমীমাংসিত থাকলে তা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারত। কিন্তু আসামিদের দ্রুত গ্রেপ্তার হওয়ার ফলে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বড় প্রশ্নও সামনে এসেছে। অনেকেই জানতে চাইছেন, যদি সাধারণ অপরাধীর ক্ষেত্রে ভারত দ্রুত ব্যবস্থা নিতে পারে, তাহলে ভবিষ্যতে কি অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের আইনি প্রক্রিয়া প্রয়োগ করা সম্ভব হবে? বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, এই বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। তবে বিশ্লেষকদের মতে একজন সাধারণ অপরাধী এবং একজন সাবেক রাষ্ট্রনেতার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ফয়সাল বা আলমগীরের মতো আসামিরা ব্যক্তিগত অপরাধের অভিযোগে অভিযুক্ত, কিন্তু একটি দেশের সাবেক রাষ্ট্রনেতার বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে জড়িত। তাই দুই বিষয়কে একইভাবে দেখা যায় না। তারপরেও এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটি হলো আইনের শাসনের প্রতি সম্মান এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া।
এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে এবং স্বচ্ছ প্রক্রিয়ায়। একটি সভ্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি পুরো সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ আইনের শাসন শক্তিশালী হলে তবেই সমাজে স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকে। এখন দেখার বিষয়, গ্রেপ্তার হওয়া এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় এবং আদালতে বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে যায়। দর্শক, আপনার কি মনে হয় এই গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আনতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রেকিং নিউজ। চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর প্রায় 4000 সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বহুদিন ধরে আলোচিত এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে। জঙ্গল সলিমপুর নামটি শুনলে অনেকেই ভাবতে পারেন এটি কোনো দুর্গম পাহাড়ি অঞ্চল, কিন্তু বাস্তবে এটি চট্টগ্রাম শহরের খুব কাছেই অবস্থিত একটি বিস্তীর্ণ এলাকা, যার আয়তন প্রায় 3100 একর। এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন গোষ্ঠীর প্রভাব ও অনিয়ন্ত্রিত বসতির কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বলা হচ্ছে এখানে প্রায় 30,000-এর মতো মানুষ বসবাস করেন এবং সময়ের সাথে সাথে এখানে গড়ে উঠেছে ঘরবাড়ি, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন সামাজিক অবকাঠামো। এই পুরো অঞ্চলটি কার্যত দীর্ঘদিন ধরে প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এলাকার ভৌগোলিক অবস্থানও এটিকে একটি কঠিন এলাকা হিসেবে পরিচিত করে তুলেছে। দুই পাশে পাহাড় আর মাঝখানে সরু প্রবেশপথ থাকায় বাহিনীর জন্য সেখানে অভিযান পরিচালনা করা সহজ ছিল না। অতীতে সেখানে অভিযান চালাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছিল বলে জানা যায়। সাম্প্রতিক এই অভিযানে নিরাপত্তা বাহিনীর ড্রোন ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে এলাকায় প্রবেশ করে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালায়। অভিযানের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে ওই এলাকায় স্থায়ীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের স্থায়ী চেকপোস্ট বা ঘাঁটি স্থাপন করা হতে পারে। এছাড়া ভবিষ্যতে যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে গড়ে উঠতে না পারে, সেজন্য নিয়মিত টহল ও নজরদারি চালানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই অভিযানে ঠিক কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে কিংবা কতটা প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। এ কারণে অনেক বিশ্লেষক মনে করছেন পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার হতে আরও কিছু সময় লাগতে পারে। শিক্ষা নেওয়ার বিষয় হল, কোনো এলাকা দীর্ঘদিন প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থাকলে সেখানে নানা ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আইন শৃঙ্খলা এবং সুশাসন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে এই অভিযান চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।